আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবেন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আগামী মাস থেকে সারা দেশের ১৬৫টি উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প চালু হচ্ছে জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। বৃষ্টি ও ঢলের কারণে বিপদসীমা অতিক্রম করেছে কাপ্তাই লেকের পানি। কাল সকালে খুলে দেওয়া হবে ১৬টি জলকপাট। সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ মারা গেছেন। চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার। চট্টগ্রাম হত্যা মামলায় ৩ ভাই সহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পলাতকদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি। এবং হারানো রূপ ফিরে পেতে শুরু করেছে বগুড়ার ঐতিহ্যবাহী করতোয়া নদী। সাজানো হয়েছে ২ তীর। বিনোদন প্রেমীদের ভিড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশের ১৬৫টি উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে সরকার স্কুল ফিডিং প্রকল্প চালু করছে। আগামী মাস থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। পরে প্রাথমিক শিক্ষার মনোনয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্র্যাকটিক্যালি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই প্রকল্পে যেটা আমরা কিন্তু ওই টেন্ডারিং শুরু করে দিয়েছি আর ট্রেনিং শুরু করে দিয়েছি যারা কাজটা চালাবে। সুতরাং আমরা আশা করি এই আগস্টের মধ্যে শেষ করে আমরা সেপ্টেম্বর শুরু থেকেই শুরু করে দিতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দুপুরে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং গত ১৭ বছর জেল জুলুমের শিকার হয়েছেন, ৫ আগস্টের পর আসিফ মাহমুদ সেসব নেতাকর্মীদের জেলে পাঠিয়েছেন। নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা যান। জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন, খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে। তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। সপ্তাহ জুড়ে বৃষ্টি ও উজান থেকে নামা ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ে কাল সকালে খুলে দেওয়া হবে। বিকালে বাঁধের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সকাল ১০টার দিকে জলকপাটগুলো খোলা হবে বলে জানিয়েছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হবে। তবে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনের ফলে রাঙ্গুনিয়া ও রাউজান সহ যেসব নিম্নাঞ্চল রয়েছে সেসব এলাকায় কোনো সমস্যা হবে না বলে জানান তিনি। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০৭.৪৯ MSL রয়েছে। হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ MSL হলেও বাঁধের বয়সের কারণে ১০৭-এর বেশি হলে এদিকে বিপদসীমা ধরা হয়। বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে গতকাল সকাল থেকে পানি বাড়তে থাকে। রোববার দুপুরে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে আজ সকাল থেকেই তিস্তার নদীর পানি কমে বিপদসীমা ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারাজের ভাটিতে থাকা নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে পড়েছে। এদিকে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ মারা গেছেন।
দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাবেক এই সেনা প্রধান ক্লাবের গেস্ট হাউসের একটি কক্ষে একা ছিলেন বলে জানা যায়। আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় দুপুর 12টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসকদের ধারণা রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন জানান, মামলার হাজিরা দিতে এম হারুনুর রশিদ চট্টগ্রাম গিয়েছিলেন। এম হারুনুর রশিদ চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। একটা কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাবো আজকে। উনি কালকে সকালে ফ্লাইট করছে, বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি। স্ট্রোক করলে যেটা হয়, হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, ওটা আসলে ওর উপর তদন্তের কথা কি আমি ওনার আত্মীয় হিসেবে দৌড়ে দেখতে এসেছি, নট ক্লিনিশিয়ান হিসেবে নয়, বা ওনার যে খুব একটা অসুখ ছিল এরকম খুব একটা কিছু শুনিনি কখনো। এটা হয়তো ওনার খুব কাছের লোকরা, বা উনি যেহেতু ঢাকায় থাকতেন, আমরা চিটাগংয়ে থাকি, বিভিন্ন অকেশনে দেখা হতো। চট্টগ্রামে আনোয়ারায় আব্দুল শক্কুর নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে 3 ভাই সহ 5 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামে অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার খায়রুজ্জামানের ছেলে আহমদ মিয়া, মোহাম্মদ ইলিয়াস, নুরুল আফসার একই এলাকার মেহেরুজ্জামানের ছেলে রফিক ও সোলাইমান। 10 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে প্রায় 14 বছর আগের আব্দুল শক্কুর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক আহমদ মিয়া, রফিক ও সোলাইমানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছে আদালত। নামেই শিক্ষা প্রতিষ্ঠান, একজন অধ্যক্ষ ও এক অতিথি শিক্ষক দিয়ে চলছে 2 শতাধিক শিক্ষার্থী লেখাপড়া। আবাসিক হল আছে, কিন্তু তাতে কোনো আবাসনের ন্যূনতম সুবিধাও নেই। বাড়তি খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদেরও। এমনই করুণ হাল নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের। এতে চরম বিপাকে পড়েছেন ভর্তি হওয়া শিক্ষার্থীরা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। ক্লাসরুমগুলো ফাঁকা, একাডেমিক ও প্রশাসনিক ভবনেও ঝুলছে তালা। ব্যবহার না হওয়ায় অযত্ন আর অবহেলায় পড়ে আছে বিভিন্ন সরঞ্জাম। নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের চিত্র এটা। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া এই প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয় 2011 সালে। বর্তমানে 5টি ব্যাচে শিক্ষার্থী রয়েছে 200 জন। 23টি পদ থাকলেও নেই কোনো শিক্ষক, এমনকি 20 জনের বেশি কর্মকর্তা কর্মচারীর পদও শূন্য। পুরো প্রতিষ্ঠানটি চলছে একজন অধ্যক্ষ আর একজন অতিথি শিক্ষক দিয়ে। চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্টাফ এবং টিচার কোনোটাই নেই। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পিছায় যাচ্ছে, অনেক প্র্যাকটিক্যাল। পরীক্ষার সময় যে একটা টানাটানি লাগে আর কি, আর পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারতাম। আমাদের দেখা যাচ্ছে শিক্ষক নাই, আমাদের পরীক্ষার প্রিপারেশন আস্তে 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 দেখা যাচ্ছে শেষ হয়ে যায়। আবাসিক হল থাকলেও ছাত্রদের জন্য কোনো রকম সুবিধাই নেই সেখানে। নেই কোনো খাওয়ার ব্যবস্থা। বাড়তি খরচ করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রহরী না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার্থীরা। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা স্টাফ নাই, নিজেদের নিরাপত্তা নিজেদেরকে দেখতে হয়। ট্রেনিং স্কুলটির অধ্যক্ষ জানান, অর্থ বরাদ্দ ও জনবলের অভাবে চরম সংকটে প্রতিষ্ঠানটি। নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান, অর্থনৈতিক কোড হয় নাই, অর্থনৈতিক কোনো সাহায্য আসে না, অর্থ বরাদ্দ আসে না। দ্রুতই জনবল নিয়োগ দিয়ে সকল সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গণ আন্দোলনের চেতনায় উদ্ভাসিত জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে হবিগঞ্জে পালিত হচ্ছে বর্ণাঢ্য দেয়াল চিত্র কর্মসূচি। জেলা পরিষদের আয়োজনে শহরের বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে দেওয়াল ভিত্তিক গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায়। হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী যারা নিজ হাতে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছে দেশপ্রেম ও স্বাধীনতা সংগ্রাম, ফ্যাসিবাদ ও দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাহসিকতা নিদর্শন। 5 আগস্ট অংশগ্রহণকারী সেরা চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা পরিষদের প্রতিনিধিরা। দেওয়ালচিত্র দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ ও আগ্রহী দর্শনার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ হয়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মাহমুদ আমিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে উপস্থিত ছিলেন।
এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণে নড়াইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে নড়াইল জজকোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজকোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন ও নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলাম কর্মসূচিতে অংশ নেন। বগুড়ার মৃতপ্রায় করতোয়া নদী খনন ও উন্নয়নের ছোঁয়ায় ফিরে পেতে শুরু করেছে তার হারানো রূপ। নদীর তীর এখন পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদীর তীর। বগুড়া থেকে আজিজুল হাকিম ভ্রমণের পাঠানো তথ্য ও চিত্রে আসিফুর রহমান সাগরের রিপোর্ট। প্রাণ ফিরে পেতে শুরু করেছে বগুড়ার ঐতিহ্যবাহী নদী করতোয়া। দখল, ময়লা আবর্জনায় মরতে বসেছিল নদীটি। এখন সংস্কারের ছোঁয়ায় ফিরেছে পানির স্রোত। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া নদীর পাড় সাজিয়ে তোলা হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে এসপি ব্রিজ পর্যন্ত 735 মিটার এলাকায় নির্মাণ করা হয়েছে পায়ে হাঁটার পথ, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ছাতা। সৌরবিদ্যুৎ চালিত লাইট রাতের বেলায় পুরো এলাকাকে রঙিন ও মোহময় করে তোলে। করতোয়া নদী পার পরিণত হয়েছে সাধারণ মানুষের বিনোদনের প্রাণকেন্দ্রে। সরকারের জন্য খুব ভালো একটা উদ্যোগ। আমাদের চিত্ত বিনোদনের অবশ্যই একটা জায়গা থাকা দরকার। প্রাইভেটের মাঝখানে যেহেতু একটা গ্যাপ থাকে, সেহেতু আমরা এই জায়গাটাতে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে আমরা ঘুরতে আসি মাঝে মধ্যে, আর কি ভালো লাগে। সুন্দর রাস্তা, এখানে দেখতে ভালো লাগছে। প্রায় 47 কোটি টাকা ব্যয়ে নদীর 28 কিলোমিটার জুড়ে খনন ও পার বাঁধাইয়ের কাজ করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এই কাজ বাস্তবায়নের ফলে এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত আপনি সৌন্দর্য ফুটে উঠেছে, দখল দূষণ মুক্ত হয়েছে এবং আপনি দেখবেন যে হাজারো পর্যটক সেখানে ভিড় করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন তৎপর বলে জানালেন জেলা প্রশাসক। পারে এই সৌন্দর্য পর্যন্ত পুরো নদী করা সম্ভব হবে না, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। যেখানে লোকাল হয় সেখানে এটা করবে, এটা আছে ভবিষ্যতে প্ল্যান আছে। ঐতিহ্যবাহী করতোয়া নদী আবারও ফিরে পাবে তার হারানো রূপ, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্ব রোড থেকে বেলেপুকুর মহল্লা পর্যন্ত সড়ক নির্মাণের প্রস্তাবিত প্রকল্প নিয়ে আপত্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব রোড থেকে বেলেপুকুর পর্যন্ত সড়ক নির্মাণে আপত্তি জানিয়েছেন শাহ নিয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষ। তাদের আপত্তির কারণেই গণশুনানি করতে পারেনি জেলা প্রশাসন। অথচ বেলেপুকুরের বাসিন্দাদের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানববন্ধন শেষে সড়ক নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। শেরপুরের নালিতাবাড়িতে সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন খেলার মাঠ দখল করে হাল চাষ ও কাটা তারের বেড়া নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলা পরিষদের সামনে কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এই সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মাদারীপুরের শিবচরে 2024-2025 অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে এসব মেশিন বিতরণ করা হয়। মাদারীপুর খামারবাড়ির কৃষি প্রকৌশলী মিতা কুণ্ডু ও শিবচর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 35টি এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়, যার প্রতিটির আওতায় সর্বোচ্চ 300 মন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে প্রতিবন্ধী মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা 4 শতাধিক প্রতিবন্ধী নারী, পুরুষ ও শিশু অংশ নেন। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সমাজসেবা অফিসার ইমাম হাসিম ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জানাতুল ফেরদৌসের সময় উপস্থিত ছিলেন। মেলায় নিজেদের নানা প্রতিভা তুলে ধরেন প্রতিবন্ধীরা। পরে তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় শুরু হয়েছে 7 দিন ব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে সকালে বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরে এটিএম মাঠ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নজওয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন ও নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলদ, বনজ, ভেষজ এবং বাহারি ফুলের 40টিরও বেশি স্টল রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।